আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এটা করতে পারে, বিএনপি এটা করে নাই। এই কারণেই আমরা বিএনপির সাথে এই 63টি দল ছোট হোক বড় হোক মিলে আমরা এই ভারতীয় তাবেদার এবং ভারতীয় সমর্থিত আওয়ামী সরকারকে হটানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। কাউন্টার দিচ্ছে কে? পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তার মানে ইন্ডিয়া আউট কিংবা ইন্ডিয়ান পণ্য বয়কট কাজ করছে। সরকার আতঙ্কিত হচ্ছে যে এই ইন্ডিয়া বয়কট আন্দোলন, যেটা আমরা বলেছি যে ইন্ডিয়ার এদেশের সবচেয়ে বড় পণ্য হচ্ছে এই ভোটারবিহীন জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার, কাজে ইন্ডিয়ান পণ্য বয়কটের পাশাপাশি আওয়ামী সরকারকেও বয়কট করতে হবে, তাদের পতনের জন্য আন্দোলন করতে হবে। যে যাদের এরকম শত শত কোটি টাকার পার্ক আছে, রিসোর্ট আছে, দুর্নীতি করছে, কিন্তু তারা রানিং পদে আছে, তো এই কারণে পত্রপত্রিকা আসছে না। অপেক্ষা করেন, সবার দুর্নীতি বেরিয়ে আসবে এবং সবাইকে এর জন্য মাসুল দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। দুঃখজনক আমাদের এনএসআই ডিজিএফআই গোয়েন্দা সংস্থারা ভুলে যাচ্ছেন বিএনপি আমলের এনএসআই ডিজিএফআই পরিচালকরা 10টা অস্ত্র মামলা কিংবা 21 অগস্ট গ্রেনেড হামলার মামলায় জেলে পচে মরেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব এখনো কিন্তু জেলে তবজি গুনছেন। কাজেই যারা অপকর্ম করবে, ক্ষমতার অপব্যবহার করবে, টুডে অর টুমরো তাদেরকে পানিশমেন্ট পেতে হবে। 95% জনগণ যেভাবে 2024 সালের 7ই জানুয়ারির একতরফা ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, তেমনি ভাবে গ্র্যাজুয়ালি ভারতকে বয়কট করছে এবং করবে। বাস্তব কথা হচ্ছে রাতারাতি এই ইন্ডিয়া বয়কট কিংবা আধিপত্যবাদ হটানো সম্ভব নয়, তবে আমরা শুরু করেছি এবং আমরা বেঁচে না থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম এই আন্দোলনকে এগিয়ে নেবে। কারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমাদের একটা ইন্ডিয়ার প্রশ্নে একটা জাতীয় পলিসি হওয়া দরকার ছিল, কিন্তু ওই যে বলেছি দুঃখ হচ্ছে এটা যে আমাদের এই যে গত 53 বছরে রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতের প্রতি তাদের ট্রিটমেন্ট কি হবে সেটা কিন্তু তারা নির্ধারণ করতে পারে নাই। এটা অন্যান্য দেশে হয়, যেটা বলে ডিপ স্টেট বলতে যাদেরকে বুঝায় জাতীয় পর্যায়ের ধরেন গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র, তারা মিলে ঠিক করে। ধরেন আমেরিকার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশের প্রশ্নে তাদের অবস্থান কি হবে, ওইটা প্রেসিডেন্ট যদি বাইডেন থেকে আপনার ট্রাম্প চলে আসে খুব বেশি ভ্যারি হয় না, তাদের ক্ষমতার পরিবর্তন হলেও। কিংবা ইন্ডিয়ার প্রশ্নেও দেখেন কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা মুক্তিযুদ্ধ থেকে বলা চলে একটা পারিবারিক সম্পর্কের মতো সম্পর্ক ছিল। বিজেপির মতো সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী দলও সেটাকে কিন্তু কন্টিনিউ করে গেছে। বাংলাদেশের প্রশ্নে আওয়ামী লীগ এবং বিএনপি কেন ভারতের প্রশ্নে এক জায়গায় আসবে না বলেন? তারা তো বাংলাদেশের রাজনৈতিক দল। এখন এটা ঠিক সবাই তো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতার জন্য দেশকে জলাঞ্জলি দেবে না। যেভাবে আওয়ামী লীগ ট্রানজিটের নামে বাংলাদেশের আভ্যন্তরীণ ভাবে স্থলপথ নৌপথে ভারতকে অবাধ সুযোগ দিয়েছে, বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, সাংবাদিক কমিউনিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে ভারতের অবাধ অ্যাক্সেস দিয়েছে, এটা তো কোনো দল দিবে না। আপনি কিছুদিন আগে বোধহয় ফলো করেছেন কিনা আমি জানি, ইকোনমিক টাইমসে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশে আসামের যে স্বাধীনতা আন্দোলনের নেতা কিংবা ভারতের দৃষ্টিতে বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ পরেশ বড়ুয়ার বিনিয়োগ রয়েছে যমুনা বসুন্ধরা গ্রুপে $7 বিলিয়ন, যমুনাতে $4 বিলিয়ন, ইস্টার্ন হাউজিং এ $3 বিলিয়ন। ইকোনমিক্স টাইম সেটা প্রকাশ করেছে বাংলাদেশের এনএসআই এর বরাতে। তো এনএসআই জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা সংস্থা, এনএসআই এর বরাতে ইকোনমিক টাইমস নিউজ করে, তাহলে আপনি ভাবতে পারেন আমাদের এনএসআই এর দায়িত্ব কারা পালন করছে? এনএসআই কে এই ঘটনায় কাউকে শোকজ করেছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? এনএসআই ডিজিএফআই তে যে নাই, পুলিশে নাই, আনসারে নাই, চৌকিদারে নাই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যদি হাত ঢুকাতে পারে সমস্ত জায়গায় তাদের একটা অবাধ বিচরণ আছে। তো এই জন্য বলছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য এটা করতে পারে, বিএনপি এটা করে নাই। এই কারণেই আমরা বিএনপির সাথে এই 63টি দল ছোট হোক বড় হোক মিলে আমরা এই ভারতীয় তাবেদার এবং ভারতীয় সমর্থিত আওয়ামী সরকারকে হটানোর জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি। মিল্লাত ভাইয়ের সাথে একমত, এই ক্রিটিসিজম আমি মেনে নিচ্ছি যে আন্দোলনের সমন্বয়হীনতা ছিল, নেতৃত্বের অদূরদর্শিতা ছিল, যেই কারণে 28 তারিখে এই রকমের মানে কি বলবো জুলুম নির্যাতনের পরেও ঢাকায় বারবার জনগণ এসেছে, লক্ষ লক্ষ জনগণ এসেছে। নেতৃত্বের সঠিক দিক নির্দেশনার অভাবে জনগণ দিকভ্রান্ত হয়ে আবার ঢাকা থেকে ফিরে গেছে। ঠিক আমি নেতৃত্বের পলিসি মেকিং এর জায়গায় ছিলাম না, যেই কারণে আমরা ডিরেকশন দিতে পারি নাই। কিন্তু এই যে বিরোধী দলের নেতা কর্মী যারা সরকার পরিবর্তনের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা মুখে আছে, তারা কিন্তু আওয়ামী লীগেও যোগ দেয়নি। এইরকম একটা নির্বাচন করলো, এত টাকা পয়সা খরচ করেছে, এত প্রলোভন দেখিয়েছে,
তারপরে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক এই আপনার স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশনের চিন্তাবিদরা কিংবা ওই ওআরএস এর দিল্লি অবজারভার থিঙ্ক ট্যাঙ্কের লোকেরা বলছে যে 5 থেকে 7% বেশি ভোট পড়ে নেই। এবং এই যে ইন্ডিয়া বয়কট আন্দোলন, কে বয়কট করছে? ধরেন আমার মতো একজন ভিপি নূর, ছোট একটা দলের নেতা, কিংবা ওই বলেন রুহুল কবির রিজভী সাহেব, বিএনপি যেটাকে ওন করছে না, আরো ছোট দল, সেটার কাউন্টার দিচ্ছে কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, সেটার কাউন্টার দিচ্ছে কে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কাউন্টার দিচ্ছে কে? পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তার মানে ইন্ডিয়া আউট কিংবা ইন্ডিয়ান পণ্য বয়কট কাজ করছে। সরকার আতঙ্কিত হচ্ছে যে এই ইন্ডিয়া বয়কট আন্দোলন, যেটা আমরা বলেছি যে ইন্ডিয়ার এদেশের সবচেয়ে বড় পণ্য হচ্ছে এই ভোটারবিহীন জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার, কাজে ইন্ডিয়ান পণ্য বয়কটের পাশাপাশি আওয়ামী সরকারকেও বয়কট করতে হবে, তাদের পতনের জন্য আন্দোলন করতে হবে। তো আমি শেষ করতে চাই এইটা বলে যে আপনি মিল্লাত ভাইকে যেটা বলেছিলেন দুর্নীতির কথা, আমিও মনে করি দুর্নীতি ছিল, আছে, থাকবে, একমত, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু কার্যত আওয়ামী লীগ 96 থেকে 2001-এর তাদের পারফরমেন্স, আমি তো বিএনপি করি না, আওয়ামী লীগও করি না, কাজে আমার আওয়ামী লীগ বিএনপির ভালো কাজকে সম্মান করতে, সেটা নিয়ে প্রশংসা করতে আমার দ্বিধা নাই। আওয়ামী লীগ দেখেন 96-তে একবার সংবিধানে হাত দেয় নাই। বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত প্রায় 17 বার সংশোধন হয়েছে। কিংবা 96-তে ভালো পারফরমেন্স করেছে, যেটা মিল্লাত ভাই বলেছেন, একমত তার সাথে, যে পোর খাওয়া লোকদেরকে, জানু রাজনীতিবিদদেরকে মন্ত্রী বানিয়েছিল, এমপি বানিয়েছিল। এখন আওয়ামী লীগের মন্ত্রীকে বিশ্বু শামসু চট্টগ্রামের, কক্সবাজারের ইয়াবা বদি, কিংবা নেতা কারা, ওই আপনার যুবলীগের নেতা কারা, ক্যাসিনো সম্রাটরা, ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে পত্রিকায় লেখা হয় যে প্রধানমন্ত্রী বলেছেন যে তারা দৈত্য দানবীয় আকার ধারণ করেছে, যেই কারণে শোভন রাব্বানীকে পদ থেকে পদচ্যুত করলেন। কারণ আজকে এই যে আওয়ামী লীগ যে টানা 16 বছর ক্ষমতায় থেকে একটা বেপরোয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে, সে সরকারি এমপি মন্ত্রীদের কথায় পরিষ্কার। একজন পুলিশের কর্মকর্তা বা মিল্লাত ভাইয়ের সাথে এখানেও একমত, অনেক আইজিপি আছেন তারা সিম্পল লাইফ লিড করেন, কিন্তু বেনজির যে এই যে একেবারে নজির স্থাপন করলেন, এইরকম নজির তো কোথাও নাই যে হাজার হাজার কোটি টাকার, আপনি চিন্তা করেন গোপালগঞ্জে ইকো পার্ক করেছে হাজার হাজার কোটি টাকার, এখন বসুন্ধরা গ্রুপের পত্রিকাটা নিয়ে নিউজ করেছে। যেভাবেই হোক না কেন, মিল্লাত ভাই বলেছে এখানেও আমরা একমত যে আরো দুই একটা পত্রিকা এরকম কিছু নিউজ করুক। এরকম একজন বেনজির না, রানিং পুলিশ সহ আমলাদের অন্তত 20 জনের নাম আমি বলতে পারবো যে যাদের এরকম শত শত কোটি টাকার পার্ক আছে, রিসোর্ট আছে, দুর্নীতি করছে, কিন্তু তারা রানিং পদে আছে, তো এই কারণে পত্রপত্রিকা আসছে না। অপেক্ষা করেন, সবার দুর্নীতি বেরিয়ে আসবে এবং সবাইকে এর জন্য মাসুল দিতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। দুঃখজনক আমাদের এনএসআই, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থারা ভুলে যাচ্ছেন বিএনপি আমলের এনএসআই, ডিজিএফআই পরিচালকরা 10টা অস্ত্র মামলা কিংবা 21শে অগস্ট গ্রেনেড হামলার মামলায় জেলে পচে মরেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব এখনো কিন্তু জেলে তবজি গুনছেন। কাজী যারা অপকর্ম করবে, ক্ষমতার অপব্যবহার করবে, টুডে অর টুমরো তাদেরকে পানিশমেন্ট পেতে হবে। কিন্তু আজকে তো ক্ষমতা আছে, যে সালমান এফ রহমানের মতো দরবেশরা 96 শেয়ার বাজার লুট করছেন, আবার এই সরকার ক্ষমতায় প্রথম দফায় লুট করেছেন, কিছুদিন আগেও 20,000 কোটি টাকা না 22,000 কোটি টাকা মাফ করে নিয়েছেন। এস আলমের মতো মাফিয়ারা, চিন্তা করেন দেশের আইন আদালত কোথায় গিয়েছে। ডেইলি স্টারের মতো পত্রিকার লিড নিউজ করেছে $1 বিলিয়ন পাচার করছে। সেই এস আলমের রিটটা পর্যন্ত কোর্ট শুনানি করেন। আজকে কোর্টের এই হচ্ছে স্বাধীনতা এবং ন্যায় বিচারের নমুনা। কাজে এস আলম, সালমান এফ রহমান এরা তো সরকার চালাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি বেনজিরের কথা বলেন কিংবা ওই নিজাম হাজারির নিয়েও কিছুদিন আগে বসুন্ধরা গ্রুপের পত্রিকায় নিউজ করেছিল যে 350 থেকে 500 কোটি টাকার রাজকীয় বাড়ি। নিজাম হাজারি একজন ছাত্র নেতা ছিলেন, তার 14 গোষ্ঠীতে কেউ জমিদার ছিল না যে তিনি এই জমিদের রয়্যাল প্লেস করেছেন। নিজাম হাজারির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া নেই। কে ব্যবস্থা নেবে? আপনি টকশো 100 করেন, নিজাম হাজারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? কারণ ওই বাড়িতে গিয়ে প্লেনে হেলিপ্যাডে নামেন আমাদের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, আমাদের অনেকেই বলেন মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের সাহেবের এই জায়গায় মিল যে দুজন একটা ডিসেন্ট পলিটিশিয়ান ছিলেন, কিন্তু এখন ওবায়দুল কাদের যে অবস্থান সেটা কতটুকু ডিসেন্সির মধ্যে আছে সেটা মানুষ চিন্তা করবে। কিন্তু ওই নিজাম হাজারির মতো একটা দুর্বৃত্ত, খুনি, মাফিয়া, চাঁদাবাজ, যারা চাঁদাবাজি করে জনগণের সম্পদ দখল করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন, সেই বাড়িতে গিয়ে ওবায়দুল কাদের নামেন, সেইখানে গিয়ে জন্মদিন পালন করেন। তো এইভাবে যদি ওবায়দুল কাদেরের মতো সিজন পলিটিশিয়ানরা যদি দুর্বৃত্তদের টাকার কাছে হার মেনে যায়, এবং অনেকেই বলে যে কাদের ভাই সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন, টাকার ব্যাগ নিয়ে গেছে নিজাম হাজারি, আমরা এটা জানি না, কিন্তু কাদের ভাই যদি নিজাম হাজারি ওই বাড়িতে গিয়ে না নামতেন তাহলে তো এই কথা উঠতো না। তো যেখানে টপ থেকে এই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, সেখানে আমি আপনি আপাতত চিল্লালে খুব একটা পরিবর্তন হবে না।
রাজনৈতিক পরিবর্তন ছাড়া, এবং আমি এইটা বলে শেষ করবো, এটা আকবর আলী খান আওয়ামী লীগের সময় আমলা ছিলেন, বিএনপির সময় আমলা ছিলেন, উনি বলে গিয়েছেন যে তরুণরা রাজনীতিতে এগিয়ে না আসলে, নতুন রাজনীতির উত্থান না হলে এই বিদ্যমান সিস্টেমে পরিবর্তন হবে না। এই ওল্ড জেনারেশন রাজনীতি, কারাপ্টেড অ্যান্ড ডার্টি পলিটিক্স, দুটো ডাইনাস্টি বেস পলিটিক্স আমাদের দেশকে সংঘাত, সহিংসতার দিকে একেবারে আঞ্চলিক পর্যায়ে নিয়ে গেছে। কাজে এই রাজনীতির বিকল্প, রাজনীতির উত্থান ছাড়া এই অবস্থার পরিবর্তন নাই। তাই আমি সকলকে অনুরোধ রাখবো, তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, নতুন রাজনীতিকে সাপোর্ট করতে হবে। মিল্লাত ভাই যদি একটা নতুন রাজনীতি করে আমি ওয়েলকাম জানাবো, আমরা করতেছি, আমাদেরকে যদি ভালো লাগে ওয়েলকাম করেন। কিন্তু বিদ্যমান রাজনীতির বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির জাগরণ ছাড়া সমাজের জাগরণ হবে না, সমাজের পরিবর্তন হবে না। ধন্যবাদ।